দেখো আমরা এটাকে কি বলবো, পজিটিভ সেলসিয়াস তাপমাত্রায় 50 মিলিলিটার 1 × 10⁻³ সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 50 মিলিলিটার 1 × 10⁻² মিলিলিটার 1 × 10⁻² মোলার সিলভার নাইট্রেট যোগ করলে কি হবে? টিএসপি দেওয়া আছে সিলভার ক্লোরাইড 1/8 × 10⁻10। ঠিক আছে, তো আমরা দেখো এটা আমরা কিভাবে সলভ করি। এটা হচ্ছে যে দেখো আমরা যেহেতু এখানে কি পাওয়া যাচ্ছে বলতো, সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করছে, তাহলে দেখো আমরা বিক্রিয়াটা দেখি। প্রথমে এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণে ছিল সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট যোগ করছে। তো তোমরা জানো এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হতে পারে বলতো? বিক্রিয়াটা কি হতে পারে? বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়া এরকম হয়ে যাবে না, এই সিলভার পজিটিভ নেগেটিভ হবে, তাই না? তাহলে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট, এই সোডিয়াম দিয়ে কারা যাবে, নাইট্রেট করবে, তাহলে সোডিয়াম, তাই না? তো বিক্রিয়াটা এরকম হয়। এখন দেখো তো বিক্রিয়া এই যে দুটো জিনিস একসাথে মিশ্রিত করছে, মিশ্রিত করার পর এই দুটা উৎপাদ উৎপন্ন হয়েছে, তাহলে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট। তাহলে এই সিলভার ক্লোরাইড টিএসপির মান দেওয়া আছে তোমাকে, তাই না? তাহলে সিলভার ক্লোরাইড টিএসপির মান দেওয়া আছে, তাহলে এই যোগফল কি করতে, মানে এখানে বোঝাইছে যেটা কোন দ্রবণ হবে, এটা সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত হবে নাকি অতিরিক্ত হবে, এই জিনিসটা বোঝা নাই, বুঝতে পারছো? এখন বলতো সম্পৃক্ত অসম্পৃক্ত অতিরিক্ত আমরা কিভাবে বুঝতে পারি? টিএসপির মান দেওয়া আছে, আমরা যদি টিআইপিটা বের করি তাহলে আমরা বলতে পারবো না যে টিএসপি এবং টিআইপি একটা তুলনা করবো, তুলনা করলে বুঝতে পারবো যে দ্রবণটা সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত হবে নাকি অতিরিক্ত হবে। তো আমরা কি করবো, এখান থেকে টিএসপির মান দেওয়া আছে সিলভার ক্লোরাইডের, আমরা সিলভার ক্লোরাইডের টিআইপির মান বের করবো। ঠিক আছে, তো দেখো সিলভার ক্লোরাইডের টিআইপি মান, যেহেতু সিলভার ক্লোরাইডের কি দেওয়া আছে টিএসপি দেওয়া, আমরা কি দেবো, তাহলে দেখো সিলভার ক্লোরাইডের কি বার করবা, টিআইপি বার করবা। তো টিআইপি ইকুয়েশন কিভাবে বের করবো, মাথায় তো আমাদের টিআইপি ইকুয়েশন সিলভার ক্লোরাইডের টিআইপি ইকুয়েশন করবা, তাহলে সিলভার মান তুমি বানবে সিলভার প্লাস প্লাস ক্লোরিন মাইনাস, এরকম ভাবে বানবে, তাই না? তাহলে সিলভারের ঘনমাত্রা ক্লোরিনের ঘনমাত্রা, তাহলে এই সিলভারের ঘনমাত্রা, তাহলে এটা হচ্ছে মিশ্রণ, হ্যাঁ, তাহলে মিশ্রণে মিশ্রণে সিলভারের ঘনমাত্রা কি হবে, কি বের করে আমরা জানি, তোমরা জানো যে মিশ্রণের ক্ষেত্রে আমরা S1 V1 ইকুয়াল S2 V2 এই সূত্র থেকে আমরা ঘনমাত্রা বের করি, তাই না? তাহলে এখন S2 মান বের করতে হবে, তাহলে S2 এই S2 মান কত, তাহলে S1 V1 কত, সিলভার, সিলভার কোথায় আছে বলতো, এই যে সিলভার, তাহলে এই যে এটা হচ্ছে কি বলতো আমাদের S1, S1 এর মান কত, 1 × 10⁻², V1 এর মান কত, 50, আর এই যে V2 মানে কি, দুটো জিনিস একসাথে মিশ্রিত করতে, তাহলে আয়তন গুলো যোগ হয়ে গেছে না, আগে ছিল 50, এখন আগে প্রথম 50 ছিল, 50 মধ্যে আরো 50 যোগ করো, তাহলে মোট কত, 100, তাহলে 100। ওকে, তাহলে এটা হচ্ছে কার, সিলভার প্লাসের ঘনমাত্রা, তাহলে ক্লোরিনের ঘনমাত্রা আর কাজ জানা, তাহলে ক্লোরিনের ঘনমাত্রা কি জানা, সেম ক্লোরিনের ঘনমাত্রা আসবে না, তাহলে মিশ্রণে ক্লোরিনের ঘনমাত্রা, মিশ্রণে ক্লোরিনের ঘনমাত্রা, তাহলে মিশ্রণে ক্লোরিনের সেম ভাবে আসবে না, তো মিশ্রণে ক্লোরিনের ঘনমাত্রা এখানে S2 কি আসবে, S2 কি হবে, এই সূত্র দিয়ে সেম নিচে 100, আর ক্লোরিনের জন্য কি বলতো, ক্লোরিন আসবে ওই যে সোডিয়াম ক্লোরাইড থেকে, তাহলে এটা হচ্ছে কি আসবে 50 ইনটু S1V1 50 ইনটু 1 × 10⁻⁻3, তাই না? এটার মতো সিলভারের প্লাসের ঘনমাত্রা যেটা বের করতো, ক্লোরিনের ঘনমাত্রা শূন্য বের করছি, তাহলে এই দুটো জিনিস আমরা বের করে নিচ্ছি, এটা হচ্ছে সিলভারের ঘনমাত্রা, এটা ক্লোরিনের ঘনমাত্রা, আর কেউ যদি বের করে দুটো জিনিস গুণ করে, তাই না? আয়নগুলোর ঘনমাত্রা গুলো গুণ করে, তাহলে আয়নগুলোর ঘনমাত্রা একই ছিল, আমরা গুণ করি সিলভারের ঘনমাত্রা কেউ বের করবো, তাই না? কেউ বের করবাটা সিলভার ক্লোরাইড, তাহলে যদি বের করতে চাও তাহলে কার ঘনমাত্রা, সিলভারের ঘনমাত্রা এবং ক্লোরিনের ঘনমাত্রা গুণ করলাম, তাহলে সিলভারের ঘনমাত্রা বের করে আছে যেটা, তাহলে সিলভারের ঘনমাত্রা কোনটা, 1 × 10⁻² ইন্টু 50, নিচে কত, 100, ক্লোরিনের ঘনমাত্রা কোনটা, এটা 50 ইন্টু 1 × 10⁻³ ঘনমাত্রা কত, নিচে কত, 100। ঠিক আছে, তাহলে এখন আমরা জাস্ট গুণ করবো, গুণ করে তো গুণ করলে কি হয়, গুণ করলে কি হবে বলতো, এই যে উপরে হচ্ছে 10⁻², এই শূন্য শূন্য তুমি কাটাই দিতে পারো, এই শূন্য এই শূন্য কাটাই দিতে পারো, তাহলে তুমি এখানে থাকে 2, নিচে 2 থাকে, এখানে থাকে কত বলতো 2, তাহলে আলটিমেটলি নিচে কত হয়, নিচে হয়ে যাচ্ছে হচ্ছে 4, এই 2 × 4,
আর এখানে কি কিন্তু tan টু দি পাওয়ার -3, এখানে tan টু দি পাওয়ার -3, তাহলে আলটিমেটলি tan টু দি পাওয়ার -5 এটা বের থাকতেছে, তাই না? তাহলে দেখো উপরে tan টু দি পাওয়ার -5, এদিকে যাচ্ছে কত 4, তাহলে তুমি জানো 1/4 মানে কত 0.25, আর এদিকে tan টু দি পাওয়ার -5, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এখন তুমি জানো tan টু দি পাওয়ার -5 আর এদিকে 0.25, তাহলে এই জিনিসটা হচ্ছে কার মান, টিএসপি এর মান। এই জিনিসটা কার মান বলো তো? এই যে টিএসপি, এটা এই যে টিএসপি এটা কার সিগন্যাল পিরিয়ড, তাহলে কোনটা বড় মান হচ্ছে তোমার কাছে? কোনটা বড় বলো? এটা তো টিএসপি এর মান, তাই না? তাহলে টিএসপি বড় নাকি টিএসপি বড় তুমি বলো? তুমি দেখতে পাচ্ছ এখানে tan টু দি পাওয়ার -10 মানে হচ্ছে 10 এর উপরে 10টা শূন্য, তাই না? 10 এর উপরে আলটিমেটলি 10টা শূন্য, তাহলে ভাগাকার, তাহলে এটা অনেক ছোট, তাহলে এটা তোমার বড়, তার মানে আমাদের কিউপি টা বড়, তাই না? তাহলে কিউপি থেকে কি বড়? কিউপি বড়। তাহলে কিউপি যদি বড় হয়, কিউপি থেকে যদি কিউপি বড় হয়, এটা কোন দ্রবণ? এটা হচ্ছে অতিরিক্ত দ্রবণ। তাহলে কিউপি যদি কিউপি থেকে ছোট হয়, কিউপি যদি কিউপি থেকে ছোট হয়, অর্থাৎ কিউপি যদি বড় হয়, তাহলে ওই দ্রবণকে বলে আমরা অতিরিক্ত দ্রবণ। তাহলে এই দ্রবণটা কি হবে? এই দ্রবণের নাম হবে অতিরিক্ত দ্রবণ। অতিরিক্ত দ্রবণ। এটা হচ্ছে আমাদের রাসায়নিক বিষয়ে আসছিল যে আরইউতে 23-24টা কোশ্চেনের মধ্যে এটা আসছিল, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেনের মধ্যে কি বলতো এটা আসছিল। তো আশা করি তোমরা এটা ম্যাথ গুলো তোমরা আশা করি তোমরা এটা ম্যাথ গুলো পারবা, ঠিক আছে? তো আমরা এর পরবর্তী ম্যাথে যাচ্ছি, কেমন? হাইড্রোজেন থেকে দ্রাব্যতা এস, দ্রাব্যতার গুণফল কত? আচ্ছা বলো তো, আমরা আমি যখন তোমাদেরকে একটা দ্রাব্যতার একটা ক্লাস নিয়েছিলাম, তো দ্রাব্যতার ক্লাসের মধ্যে আমরা বলছিলাম যে এটা একটা মূল পরীক্ষা বেশি আসে, ঠিক আছে? তুমি দেখো এটা ঢাকা ইউনিভার্সিটি টেস্ট বেশি কোশ্চেন আসছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি আসে তাহলে দ্রাব্যতার গুণফল কত, তাই না? তাহলে দ্রাব্যতার গুণফল বের করতে পারছে। আমি তোমাকে একটা জিনিস করাছিলাম না যে একটা শর্টকাট বের করলাম, এখানে শর্টকাটটা কি ছিল? শর্টকাট এরকম ছিল যে এই যে দ্রাব্যতার গুণফল বের করার জন্য একটা শর্টকাট ছিল। শর্টকাটে কি ছিল? যে এম এ এন বি যদি যোগ হয়, যদি একটা যোগ হয়, এই যোগের দ্রাব্যতার গুণফলের সংখ্যাটা কি ছিল? যে এ এর উপর এ, বি এর উপর বি, এস এর উপর এ প্লাস বি, তাই না? এই যে এ এর উপর এ বসবে, বি এর উপর বি বসবে এবং এস এর উপরে এ প্লাস বি, এখানে গুণ সম্পর্ক আছে, ঠিক আছে? এখন এটার জন্য সেম যোগটা এখন কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, লিখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটার জন্য কি করবা বলতো? অ্যালুমিনিয়ামের মান কি আছে 1, তাহলে এখানে কি হবে 1 এর উপর 1 ইনটু এখানে কি আছে 3, তাহলে 3 এর উপর 3 এবং s এর উপর কি হবে বলতো? 3 এবং 1, তাহলে 3 প্লাস 1 না 1 প্লাস 3, তাহলে আলটিমেটলি কত আসে বলতো? 27 s টু দি পাওয়ার 4, ঠিক আছে? এই শর্টকাট দিয়ে সবই বের করা যায়, শর্টকাট দিয়ে ছাড়াও আমরা ওই যে মানে বেসিক দিয়ে ওই আমরা করতে পারি, ঠিক আছে? তো এটা দেখো ঢাকা ইউনিভার্সিটি টেস্ট বেশি কোশ্চেন আসছে। তাহলে তোমরা জানো আমি আগে বলছিলাম যে আমি যখন বেসিক ক্লাস করছিলাম তখনই বলছিলাম যে এটা ম্যাথগুলো খুব বেশি আসে এবং শর্টকাটে দেখা যেত। তো দেখো এটা যদি বার্ষিক কোশ্চেন সমত বেশি পাওয়া যাবে না, এই কারণে হচ্ছে আমরা এই শর্টকাট যত বেশি শর্টকাট ইউজ করা যায়, যত বেশি শর্টকাট মনে রাখা যায় সেটা ট্রাই করবো, কেমন? তো ঠিক আছে, আমরা এটা ম্যাথটা আসলে বুঝতে পারছো, আমরা পরে যাচ্ছি। এই ক্ষেত্রে ম্যাথ আমরা যেটা করতে পারবো যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাবতার গুণফল হচ্ছে 1 × 10⁻10 হলে ক্লোরিন আয়নের ঘনমাত্রা কত, ঠিক আছে? তো ক্লোরিন আয়নের ঘনমাত্রা কিভাবে বের করে দেখো? আমরা দ্রাবতার গুণফল দেওয়া আছে, তাই না? কার দেওয়া আছে? সিলভার ক্লোরাইড, তো দেখো সিলভার ক্লোরাইড, এই সিলভার ক্লোরাইডটা কি ভাঙে? সিলভার প্লাস ক্লোরিন মাইনাস, তাই না? তাহলে দ্রাবতার গুণফল, দ্রাবতার গুণফল মানে কি? টিএসপি। টিএসপি কি কি করবো বলতো? কি আমরা কিভাবে করতাম বেসিক নিয়মে? ক্লোরিন মাইনাস, তাই না? তো আমরা যদি এখান থেকে ধরে নিই এগুলো দ্রাবতা যদি ঘনমাত্রা যদি ধরে নিই, তাহলে আমি যদি এস স্কয়ার, তাই না? তো এস স্কয়ার যদি হয় এই যে ক্লোরিনের ঘনমাত্রা কত ছিলাম এর এর জন্য কত স্কয়ার, তাহলে এস স্কয়ার, এই এস স্কয়ার মান হচ্ছে কত? এস স্কয়ার মান হচ্ছে কত? এস স্কয়ার মান হচ্ছে 1 × 10⁻−10, তাহলে এস এর মান লাগবে, তাহলে এস এটার কাছে রুট করে দাও, রুট করে দিলে কি আসবে? রুট করে দিলে 10⁻−9, তাই না? 10⁻−5 আসবে, 10⁻s, তাহলে s এর মান কত হয়েছে বলো তো? 10⁻−5 হয়েছে। তুমি এই যে ক্লোরিনের ঘনমাত্রা কত পেয়েছিলা? 10⁻5 হয়েছিল না? তাহলে তোমাকে এটা ঠিক আছে, ক্লোরিনের ঘনমাত্রা কত? 10�5। এখন বলা যাবে তাহলে সিলভারের ঘনমাত্রা কত? সিলভারের ঘনমাত্রা কত হচ্ছে বলো তো? s, তাহলে সিলভারের ঘনমাত্রা কত আসবে? 10⁻5, ঠিক আছে?
তো এরকম ভাবে আমরা হচ্ছে এই যে ক্লিনিক্যাল গণমাত্রাটা আমরা বের করতে পারবো, বুঝতে পারছো? তো এই টাইপের ম্যাথটা সম্ভবত কোথায় জিওলজি ইউনিভার্সিটি, যেটা ম্যাথটা জিওলজি আসছে, বুঝতে পারছো? তো আশা করি তোমরা মানে যে অ্যাডমিশনে এই টাইপের ম্যাথগুলো খুব সহজে আনসার করতে পারবে। একেবারে সহজ টাইপের ম্যাথ, তোমরা হচ্ছে একটু চেষ্টা করলে পারবে, কেমন? চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। আমরা হচ্ছে এর পরবর্তী কোনো ম্যাথে যাচ্ছি, কেমন? M2 F2 লবণের দ্রাব্যতা 1.1 into 10 to the minus 2 মোলার ফলে TSP কত হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তো লবণের দ্রাব্যতা দিয়ে দিয়েছিল আগে, তাহলে আমি এটা কার মান বলো তো? এটা হচ্ছে এস এর মান, কিসের মান? এস এর মান বলে দিয়েছে দ্রাব্যতা। তো তোমরা জানো TSP দিয়েছে, তা আমরা TSP বের করার জন্য শর্টকাট জানি না? জানি তো, TSP বের করার জন্য শর্টকাট জানি। এখন বলবো যে শর্টকাট যদি আমরা করবো না, আমরা বেসিক নিয়মে করবো। দেখো তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে যাচ্ছ, বেসিক যদি করতে যাও তাহলে তোমার সময় লাগবে। তোমার কাছে কি নেই? তোমার খাতা নেই, তাই না? তারপর হচ্ছে কোনো ক্যালকুলেটর নেই। তাহলে তুমি বেসিক নিয়ে যদি করতে যাও তোমার অনেকটা সময় কি হবে, তাহলে এই অনেকটা সময় যদি কিল হয়ে যায় তুমি তো সহজে চান্স পাবা না। আর ইউনিভার্সিটি তুমি জানো যে এখানে টাইম যে যত বেশি মেনটেন করতে পারে সে তত বেশি ভালো করতে পারে, ঠিক আছে? তো তুমি যদি বেসিক নিয়ে করতে যাও সময় বেশি লাগবে, সময় বেশি লাগলে তুমি আসলে চান্স পাওয়া অনেকটা টাফ হয়ে যাবে। সেই কারণে আমরা শর্টকাট গুলো ইউজ করবো, ঠিক আছে? যে যে ম্যাথ গুলো, যে যে টপিক গুলো শর্টকাট আছে, যত বেশি করা শর্টকাট ইউজ করবা, ঠিক আছে? এই টাইপের ম্যাথ গুলো শর্টকাট ইউজ করতে পারবো। যেগুলো টিএসপি করবো, আমরা জানি একটা লবণের আমরা টিএসপি বের করা শর্টকাট আমি তোমাদেরকে পড়াছিলাম। আমার যে দাবিটা শর্টকাটে দেওয়া আছে, শর্টকাট দেখে নিবা, আমি এখন দেখাচ্ছি। শর্টকাটে কি ছিল টিএসপি এর? যে লবণ যদি এটা হয়, লবণ কি? লবণ হচ্ছে M2H3 এর দ্রাব্যতার গুণ, এটা কি দিচ্ছে? দ্রাব্যতা দিচ্ছে, তাই না? তাহলে তুমি দেখো যে দ্রাব্যতার গুণ আপনি কেসি বের করবা, তাহলে কেসি শর্টকাটটা কি ছিল বলতো? শর্টকাট ছিল এই যে 2 এর উপর 2, 2 এর উপরে 2, তারপর কি বলতো 3 এর উপর 3 এবং s এর উপরে 2 এবং 3, তাই না? 2 প্লাস 3, তাহলে কত আসবে বলতো? এদিকে আছে 4, এদিকে আছে 27, এদিকে আছে 5, তাহলে 108 s টু দি পাওয়ার 5, এটা আসে না? এটা আসে। এখন এই যে s টা কি ছিল? s টা দ্রাব্যতা ছিল, মানে s ছিল দ্রাব্যতা, তাহলে এই যে এটা ছিল s। এখন s এর মান কত? এত। তাহলে তুমি s এর মানটা এখানে বসাই দাও, 108। s এর মান কত বলতো? s এর মান হচ্ছে 1.1, 1.1 into 10 to the power minus 2। এখন দেখো এই জিনিসটা গুণ করা একটু টাফ, হ্যাঁ? এই জিনিসটা গুণ করা একটু টাফ। এবং কোথায় আসছে দেখো তো? এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, কোন বিষয় আছে? তাহলে খুলনা ইউনিভার্সিটিতে তোমরা জানো খুলনা ইউনিভার্সিটি কিন্তু ক্যালকুলেটর এলাও। এই কারণে এটা হাতে ক্যালকুলেশন করে একটু টাফ হইলেও যে আসলে খুলনা ইউনিভার্সিটি আসছে তোমরা এটা ক্যালকুলেটর সলভ করতে পারো। তো এটা ক্যালকুলেটরে বসাবে, ক্যালকুলেটরে বসালে মানটা আসবে হচ্ছে 1.74 into 10 to the power 8, ঠিক আছে? তো আশা করি যে এইটা টাইপের ভ্যালুগুলো, মানে এই যে ইয়েগুলা কি বলে এটাকে, ক্যালকুলেশন গুলো দেখা যায় বাবা আগে দেখবে এটা কোন ইউনিভার্সিটি আছে, কোন ইউনিভার্সিটি ক্যালকুলেটর এলাও, এই কারণে এরকম ইস্যু আসছে, ঠিক আছে? তো হাতে কলমে এটা করার দরকার নেই। তো এই টাইপের ম্যাথগুলো আসলে পারবা, সহজ টাইপের ম্যাথ। আমরা সমাধান মেটে যাচ্ছি। দেখো এটা আমি কি করবো, 5টি আয়ন উৎপন্ন হয় এমন দ্রবক যেমন ক্যালসিয়াম ফসফেট দ্রাব্যতার গুণফল কত? আচ্ছা বলতো, একটু আগে আমরা একটা ম্যাথ সলভ করছিলাম না দ্রাব্যতার গুণফলে, তো দ্রাব্যতার গুণফলে ম্যাথটা দিবে কত? দ্রাব্যতার গুণফলে আমরা যদি শর্টকাট ইউজ করা যায়, শর্টকাট ইউজ করা দ্রাব্যতার গুণফল বের করব। দ্রাব্যতার গুণফল মানে কি? টিএসপি। টিএসপি জন্য শর্টকাটটা কি ছিল? শর্টকাটটা ছিল যে আমার উপর আমি, তোমার উপর তুমি, s এর উপর আমি আনতে, তাই না? তাহলে এখানে যোগতে এটা, তাই না? তাহলে এখানে 3, তাহলে 3 এর উপর 3, এদিকে 2, তাহলে 2 এর উপর 2 এবং s এর উপরে 3 গুণ 2, তাহলে 3 প্লাস, তাহলে কত আসবে? কত 3, এদিকে 27, এদিকে 4, এদিকে s টু দি পাওয়ার 5, তাহলে আলটিমেটলি কত আসে? 108 s টু দি পাওয়ার, ঠিক আছে? এখন দাগের এবং দেখা হয় এর আগের মধ্যে সিনথেসিস, বুঝছো? এই জাস্ট এখানে একটু কথা বলতে হচ্ছে, 5টা আয়ন উৎপন্ন হয় এমন একটা দ্রবক, যেমন, ঠিক আছে? এর আগের মধ্যে ওকে। আমরা এটা আসলে তোমরা বুঝতে পারছো, আমরা অনুমান মতে যাচ্ছি। দেখো তো এখানটা কি ছিল যে 50 মিলিলিটার সম্পর্কিত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইড দ্রাব্যতা কত? ওকে ফাইন। তো আমি প্রথম যে ম্যাথটা করেছিলাম, প্রথম ম্যাথটা কি ছিল? প্রথম ম্যাথটা এরকম ছিল না? সেম টু সেম এই প্রশ্নটাই ছিল, তবে যোগ গণনা ছিল। তাহলে আমরা করছিলাম যে দ্রাব্যতা
এককগুলো ছিল, অনেকগুলো একক ছিল, এর মধ্যে একটা একক ছিল গ্রাম পার লিটার। তাহলে এই গ্রাম পার লিটার আমার দরকার, কেন কি বলতো, কারণ এই যে লিটার দেওয়া আছে, লিটার আয়তন দেওয়া আছে, আয়তন দিয়ে বলছে দ্রাব্যতা বের করা যাবে, তাই না? এখন বলবো যে ভাইয়া এটা তো আছে মোল পার লিটার, মোল পার লিটার, এই মোল পার লিটারও তো আছে, মোল পার লিটার বের করেন। হ্যাঁ, মোল পার লিটার বের করা যায়, ঠিক আছে, মোল পার লিটার দিয়ে আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নাই। দেখো আমরা এটা কিভাবে বের করতে পারি, আমরা গ্রাম পার লিটার দিয়ে সহজে বের করতে আমরা গ্রাম পার লিটার বের করতেছি। ওকে, তো গ্রাম পার লিটার যদি আর 50 মিলিমিটারে আছে 5,000 ক্যালসিয়াম ক্লোরাইড, তো লিখো 50 মিলিলিটারে আছে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে আমরা জানি দ্রাব্যতা কত গ্রাম হিসাব করে বলতো, দ্রাব্যতা হিসাব করে 1 লিটার, তাই না? দ্রাব্যতা হিসাব করে কত, 1 লিটারে, অর্থাৎ 1000 মিলিলিটারে, যেহেতু এখানে মিলিলিটার আছে তাহলে 1000 মিলিলিটার দিলাম, 1000 মিলিলিটারে উপরে 5 নিচে 50, কিন্তু কত বলতো, 1000। তাহলে কাটাকাটি করো তো, কাটাকাটি করলে এটা কাটা যায়, এই দুটো দিয়ে কাটা যায়, কত বলতো, 5 20 লাগবে, 100 গ্রাম পার লিটার, ঠিক আছে। যে আমরা দেখতে পাচ্ছি 50 মিলিমিটারে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তাই না? অর্থাৎ এটা তো দ্রবণ, এটা হচ্ছে কি আমাদের আয়তন। তাহলে 50 মিলিমিটার আছে 5 গ্রাম, 50 মিলিমিটার আছে 5 গ্রাম, আমরা জানি দ্রাবক হিসাব করে 1 লিটার, 1 লিটার মানে 1000 মিলিলিটার, তাহলে 50 মিলিলিটার আছে 5 গ্রাম, 1 মিলিলিটার আছে এবং 1000 মিলিলিটার আছে, কত, 100 গ্রাম পার লিটার, বুঝতে পারছো? তাহলে এখন এই ম্যাথটা আসলে সহজে করা যায় না, মানে আমি তো এভাবে করলাম, এখন বলা যায় ভাইয়া যে আপনি তো করাচ্ছেন, এগুলো তো আমি ইউনিভার্সিটিতে খাতা নাই, তাহলে আমি তো এগুলো সবই লিখতে পারবো না, আমি কোথায় লিখবো? আসলে ইউনিভার্সিটি এগুলো জানে না, আমি জানি। তাহলে এগুলো কি করতে হবে, তোমরা কিভাবে করবা? আসলে তোমরা করতে হবে, বেসিক নিয়ম হচ্ছে এটা, এইটুকু মনে নিয়ে আসতে হবে। এই যে বাংলা লেখাটা আমি লিখলাম না, তোমরা তো একসাথে করতে পারবা, তোমাদের খাতায় তো নাই, শুধু প্রশ্ন করে প্রশ্ন করে এইটুকু লিখতে পারবা, তাই না? তাহলে তুমি চিন্তা করে দিবে 50 মিলিমিটার আছে 5 গ্রাম, তাহলে তুমি লিখবা 50 লিটার আছে 5 গ্রাম, তাহলে 5 গ্রাম কোথা আছে 50 মিলিলিটার, 50 মিলিলিটার, আর কত গ্রাম লাগবে আমাদের দ্রাব্যতা, 1000 গ্রাম, তাহলে এই যে 1000 গ্রাম, এইটুকু লিখতে পারবা এবং এইটুকু হিসাব করবা, এটা হিসাব করো, 20 আর 100, তাহলে 100 গ্রাম পার লিটার। তাহলে এই যে তোমাদের, তুমি সর্বোচ্চ এটুকু লিখতে পারবা, বুঝছো? তোমার ওই যে প্রশ্নের যে সাইডে যে এইটুকু জায়গা থাকে, এইটুকু সর্বোচ্চ লিখতে পারবো। আর বাকিটুকু যে আমি এটা লিখলাম, এটা তো আমি বোঝানো লিখছি, তবে তোমরা তো কিছু করবা, তোমরা কিন্তু করতে পারবা না, তোমরা জায়গা নেই, এখানে আছে জাস্ট এটুকু তোমরা করতে হবে। এখন বলতে ভাই আপনি সহজে করে বলতে পারলেন, এটা তো আমরা পারবো না, যে পড়াশোনা করে সে অবশ্যই পারবে, ঠিক আছে। এরকম ইউনিভার্সিটিতে যে যত বেশি টাইম মেনটেন করতে পারবে, টাইম বাঁচাতে পারবে, সে তত বেশি ভালো করতে পারবে, বুঝতে পারছো? সেই কারণে যে এইগুলোর মধ্যে খুব এক্সট্রা ওরিয়েন্টে থাকতে হবে, যত তুমি এক্সট্রা ওরিয়েন্টে থাকতে পারবা, ততই হচ্ছে তুমি মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন ভালো করতে পারবা, ঠিক আছে। তো এইটা তুমি একদম আশা করি তোমরা পারবা। আমরা অন্য জন্য নিতে যাচ্ছি, কেমন? দেখো এখানে আমরা কি করবো, কক্ষ তাপমাত্রায় কত গ্রাম ভরের সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, ওই তাপমাত্রায় দ্রাব্যতা কত? কোথায় আসছে, জগন্নাথ ইউনিভার্সিটি পড়াশোনা আসছে, ঠিক আছে। তো দেখো 75 গ্রাম ভরের সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে, তার মানে এখানে এই 75 গ্রাম কিসের, মানে এটা কিসের বলতো, দ্রবণ, তাহলে দ্রবণ হচ্ছে 75 গ্রাম। আচ্ছা ঠিক আছে, বললো দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড কিসের, দ্রবণ, তাহলে দ্রবণ আছে কত, দ্রব্য দেওয়া আছে 20 গ্রাম। আচ্ছা ঠিক আছে, দ্রব্য দেওয়া আছে, ওই তাপমাত্রা দ্রাব্যতা কত, তাই না? তাহলে দ্রাব্যতা বের করতে বলছে, তাহলে দ্রাব্যতার জন্য কিন্তু অনেকগুলো একক করছিলাম, কি বলছিলাম, গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার, মোল পার লিটার, তাই না? তুমি বলতো মোল পার লিটার বলছো, আর কি বলছো, গ্রাম পার 100 গ্রাম পানি, এটা বলছো। এখন দেখো তো এদের জন্য আয়তন নিয়ে কথা বলা আছে, আয়তন নিয়ে কথা না বলা থাকলে এখানে লিটার রাখেন, তাহলে তুমি এই দুটাকে ব্যবহার করতে পারবা, পারবা না, তাহলে মাইক্রো কোনটা, এটা, তাই না? তাহলে এই যে গ্রাম, এই গ্রামটা কি ছিল, গ্রামটা ছিল দ্রবের পর, তাই না, দ্রবের পর। আর এই যে 100 গ্রাম পানি, এটা কি ছিল, দ্রাবকের পর। তাহলে তোমাকে দেখো তো এখন প্রশ্নের মধ্যে এগুলোর মান দেওয়া আছে কিনা দেখো তো, এই যে দ্রব, দ্রবের মান দেওয়া আছে, আছে কিনা, আছে, তাহলে দ্রবের যদি দেওয়া থাকে, এখান থেকে দ্রাবকের বের করা সম্ভব, তাহলে তুমি কোন সূত্রে খাটাবে, এই সূত্রটা খাটাবে, তাই না? তাহলে আমি এই সূত্রটা এখন, এই সূত্রে আমি এটা করো, দেখো আমি বলছিলাম যে এখান থেকে দ্রব
আর দ্রবণ, তো এখান থেকে দ্রাবক বের করা যায় না, দ্রাবকের গড় বের করা যায় না, দ্রাবকের গড় তোমরা জানো দ্রবণ থেকে দ্রব বাদ দিতে হয়, তাহলে 75 থেকে কত বাদ দিবা? 20, 20 বাদ দিলে কত থাকে বলতো? কত থাকবে? 55 গ্রাম, তাই না? তাহলে 55 গ্রাম থাকতেছে, তাহলে দ্রাবকের 55 গ্রাম। আমরা জানি দ্রাবকে কি 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব থাকে, তাই না? 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব থাকে সেটাকে আমরা দ্রাবক বলতেছি। তাহলে এখানে 55 গ্রাম কি ছিল? দ্রাবক ছিল। 55 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত গ্রাম? 20 গ্রাম। তাহলে লিখো 55 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত গ্রাম? 20 গ্রাম। সুতরাং 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে 20 বাই কত বলতো? 55। আমরা জানি কত, আমরা দ্রাবক হিসাব করি কত গ্রাম দ্রাবক? 100 গ্রাম দ্রাবক। তাহলে 100 গ্রাম দ্রাবকে আছে, তাহলে 20 এদিকে 55 এদিকে কত বলতো? 100। তো এখান থেকে তুমি হিসাব করবা, হিসাব করার পরে যে আনসার আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা ম্যাথগুলো খুব সহজে করা যায়, যে দ্রাব্যতার যে ম্যাথগুলো এখান থেকে খুব সহজে মেনে নিতে পারবা। ঠিক আছে, কারণ আমরা আগে বলে যাচ্ছি এগুলো বেসিক পাঠ্যক্রম আমরা দিয়েছিলাম, এগুলো বেসিক পাঠ্যক্রম আমরা দিয়েছি। আর আমাদের ইউটিউব চ্যানেল চাইলে দেখতে পারো, সায়েন্স একাডেমি নামে ইউটিউব চ্যানেল, ওইখানে ফেসবুক পেজও আছে, ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যে কোনো জায়গায় দেখলে এগুলো বেসিক পাঠ্যক্রম পেয়ে যাবে। ঠিক আছে, এই কম্পোনেন্ট দ্রাবকের দ্রব আছে বিন্দা, আমরা জানি এই যে 100 গ্রাম দ্রাবকে আমরা দ্রাবক হিসাব করি, তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত গ্রাম হিসাব করে এটা করে যেটা আসে ওটাই আনসার। তো আমরা হচ্ছে অন্য কোনো মেরে যাচ্ছে। তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 10 গ্রাম পার লিটার হলে 600 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম দ্রব আছে? এটা কোথায় আছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এডুকেশন। ঠিক আছে, দেখো এটা কি করতে পারি। তোমাকে দ্রাবক দেওয়া আছে, তাই না? তো দেখো দ্রাবকটা একটু দেখো তো, এই জায়গায় দিছে 10 গ্রাম পার লিটার, তাই না? তো তোমরা দ্রাবকের এককটা আমি খুব ভালোভাবে দেখাচ্ছিলাম, বলছিলাম দ্রাবকের এককটা পারলে আহ অনেক জিনিস ক্লিয়ার হয়ে যায়। এরকম এই গ্রামটা কি দেওয়া আছে? কিন্তু দ্রবক, তাই না? আর এটা কি দেওয়া আছে? আয়তন। কিসের আয়তন? দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন, তাই না? এখন দেখো এই যে 1 লিটার আয়তনে যত গ্রাম, এই 1 লিটার আয়তনে 1 লিটার আয়তনে যত গ্রাম দ্রব থাকে সেটাই তো দ্রাব্যতা। তাহলে এই যে 10 এটা কিসের মান? কিসের মান? এটা দ্রাব্যতার মান না? পুরো দ্রাব্যতা। আর এই পুরো কিসের মান? দ্রবের মান কিনা বলো? এটা পুরো কিসের মান? দ্রবের মান না? দেখো এই পুরো কিছু চিন্তা করো, 10 গ্রাম পার লিটার এটা হচ্ছে দ্রাব্যতা। তবে 1 লিটার আয়তনে যত গ্রাম দ্রব থাকে সেটাই তো দ্রাব্যতা। তাহলে দ্রব আছে 1 লিটার আয়তনে দ্রব আছে কত গ্রাম? 10 গ্রাম। এই দ্রবের মান এটা। তাহলে এখান থেকে তুমি বলতে পারো না যে 1 লিটার দ্রবণে দ্রব আছে কত গ্রাম? 10 গ্রাম। এটা কোথা থেকে লিখছি আমরা? দ্রাব্যতা যে দেওয়া আছে দ্রাব্যতা থেকে লিখছি। ঠিক আছে, দ্রাব্যতা এই যে 1 লিটার দ্রব, 1 লিটার দ্রবণে দ্রব আছে যে গ্রাম, দ্রব আছে কত গ্রাম? 10 গ্রাম। তাহলে তোমাদের কাছে কত লিটার দ্রবণ বলতো? 600 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ। তাহলে 1 লিটার মানে কত? 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে আমরা 1 লিটারটা বাদ দেবো, এখানে 1000 মিলিলিটার লিখতে পারি না? 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার দ্রবণে দ্রব আছে 10 গ্রাম। সুতরাং 1 মিলিলিটার দ্রবণে দ্রব আছে 10/1000। সুতরাং কত গ্রাম বলতো? কত মিলিলিটার? 600 মিলিলিটার। তাহলে 600 মিলিলিটার দ্রবণে দ্রব আছে 10/1000 ইন্টু 600। কাটাকাটি বলতো আলটিমেট আনসার কত আছে? 6। কত হচ্ছে? 6। তার মানে 600 মিলিলিটার দ্রবণে দ্রব থাকে কত গ্রাম? 6 গ্রাম। কোথায় আসছে? জাহাঙ্গীর হচ্ছে রিভার্স সেকশন আসছে। বুঝতে পারছো? কি হচ্ছে কি আমি বলছি বলতো, দ্রাবকে দেওয়া আছে 10 গ্রাম পার লিটার, অর্থাৎ এখানে 1 লিটার দ্রবণে 10 গ্রাম দ্রব আছে। এটা লিখছি 1 লিটার দ্রবণে 10 গ্রাম। 1 লিটার মানে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার দ্রবণে দ্রব আছে 10 গ্রাম। 600 মিলিলিটার বলছে, তাহলে 600 মিলিলিটার দ্রবণে কত থাকবে? 6 গ্রাম থাকবে। বুঝতে পারছো তো? আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা অন্য একটা মেরে যাচ্ছি।
দেখো এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে অক্সিজেন দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে হ্যান্ডেড ধ্রুবক 4.16 10⁻³ গ্রাম পার 100 গ্রাম পানি এটিএম হলে 1.5 এটিএম তাপে অক্সিজেনের দ্রবণতা হবে। ঠিক আছে, এখন দেখো এখানে হ্যান্ডেড ধ্রুবক, তুমি তো বুঝতে পারতেছো এখানে হ্যান্ডেড সূত্রটা ইউজ করা লাগবে, তাই না? আবার এখানে দেখো পানিতে অক্সিজেন ধরে দিয়েছে, পানি কি ছিল? তরল। তাহলে তরল দ্রাবকে তুমি গ্যাস ধরে দিয়ে করতেছো, তাহলে তুমি বুঝতে পারতেছো এখানে হ্যান্ডেড সূত্র অ্যাপ্লাই করা লাগবে, তাই না? তাহলে হ্যান্ডেড সূত্র তুমি কি বলছো বলো তো? হ্যান্ডেল সূত্র কি করছো? আমি কিন্তু হ্যান্ডেল সূত্র একটা অলরেডি একটা ক্লাস কিন্তু আমি ফেসবুক পেজে এবং হচ্ছে আমাদের সায়েন্স একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। তো এখান থেকে তোমরা বেশি ক্লাস থেকে যারা জানো তারা একটু দেখে নিও, কেমন? আমরা বলছিলাম যে হ্যান্ডেল কিন্তু s ইকুয়াল h ইনটু p। তাহলে তুমি দেখো তো s এর সাথে p এর সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্ক না? তাহলে সমানুপাতিক সম্পর্ক তুমি কি লিখতে পারো? s1/s2 ইকুয়াল p1/p2, তাই না? তাহলে এখন তোমাকে বলা হয়েছে দ্রাব্যতা কত, তাহলে s হচ্ছে দ্বিতীয় দ্রাব্যতা, প্রথম দ্রবণের দ্রাব্যতা এটা, দ্বিতীয় দ্রবণের প্রথম তাপমাত্রার দ্রাব্যতা এটা, দ্বিতীয় তাপমাত্রার দ্রাব্যতা কোনটা বলো তো? প্রথম তাপমাত্রার দ্রাব্যতা হচ্ছে এটা, দ্বিতীয় তাপমাত্রার দ্রাব্যতা এটা। প্রথম ইসের ক্ষেত্রে চাপ হচ্ছে এটা, এরপরটা হচ্ছে দ্বিতীয় চাপ হচ্ছে এটা। তাহলে তুমি s কিভাবে বের করবা? তাহলে s কে যদি বের করতে চাও তাহলে কি করতে হবে? তো s1 এর সাথে কি গুণ হবে? p গুণ হবে, নিচে p1 দিয়ে ভাগ হবে, তাই না? তাহলে এখন দেখো তো s1 কত? এই যে এটা দেওয়া আছে, এই যে গ্রাম পার 100 গ্রাম পানি। তাহলে 4.416 ইনটু 10⁻³ গুণ করতে হবে কি হবে? তো p2 এর সাথে p2 কত? p2 কত? p2 কি হবে? p2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিসে? ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে হ্যান্ডেল কতটা দেওয়া আছে এবং 1.50 হবে। তার মানে f2 হচ্ছে এটা 1.50। আর এখানে p1 ছিল কত? ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের চাপ কত? 1 atm, তাহলে এখন হবে 1। তাহলে আলটিমেটলি এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পরে তোমরা যখন ক্যালকুলেশন করবা তাহলে আনসারটা আসবে 6.64 ইনটু 10⁻³ এরকম আনসারটা আসবে, বুঝতে পারছো? তো দেখো আমরা কি করছি এটার ক্ষেত্রে, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডেল সূত্র অ্যাপ্লাই করা লাগবে। কি বললাম? ক্যান্ডেল দ্রবণ দেওয়া আছে, আবার দেখতে পাচ্ছি এখানে পানিতে অক্সিজেন দ্রবীভূত হচ্ছে, তাহলে তরল দ্রবকে তুমি গ্যাস দ্রবীভূত করতেছো। তরল দ্রবকে গ্যাস দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই হয়? আমাদের হ্যান্ডেল সূত্র। তাহলে হ্যান্ডেল সূত্র অ্যাপ্লাই করা লাগবে। এবং দেখো তো এখানে চাপ দেওয়া আছে কয়টা? একটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপ, আর একটা হচ্ছে আমাদের 1.5 তাহলে দুইটা চাপ দেওয়া আছে, তাহলে দুইটা চাপ দেওয়া আছে এবং এইদিকে একটা দ্রাবক দেওয়া, এখানে আরেকটা দ্রাবক দেওয়া, তাহলে এখানে সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা এই সমীকরণে নিয়ে আসছি, এখান থেকে একটা মান বের করছি, বুঝতে পারছো? তো আশা করি এই হ্যান্ডেল সূত্রের ম্যাথগুলো কিন্তু তোমরা বুঝতে পারছো। তো দেখো এই টপিকের ক্ষেত্রে কি হয় যে এই দ্রাব্যতা যে টপিকটা হিউজ টপিক, বুঝছো? তো ইউনিভার্সিটি অ্যাডমিশনে যে টাইপের ম্যাথগুলো একটু বেশি বেশি আসে, আমি চেষ্টা করছি আজকে এই টাইপের ম্যাথগুলো তো এখানে কভার করার জন্য, বুঝতে পারছো? তো এর পরবর্তীতে আমরা এরকম আরো অনেকটা সিরিজ নিয়ে আসবো। দ্রাব্যতা টপিকের উপর আমরা বেশি পাঠ্য করছি আমরা ইউটিউবে এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে, সায়েন্স একাডেমি ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে, তোমরা এখানে সার্চ করলে পেয়ে যাবে। তো এখানে আমরা একটু চেষ্টা করছি যে বেসিক পাশাপাশি হচ্ছে বিভিন্ন প্রশ্ন সলভ করার জন্য। তোমরা এই টাইপের ভিডিওগুলো যদি দেখো তাহলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? তারপরে তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে ম্যাথগুলো আসে, তো ওই টাইপের ম্যাথগুলো এখানে সলভ করা আছে। তবে আমাদের ওই বেসিক ক্লাসের মধ্যে একাডেমিক এবং কিছু কিছু এক্ষেত্রে অ্যাডমিশনের ম্যাথ করা আছে, ঠিক আছে? তোমরা এগুলো দেখলে তোমরা অনেক উপকৃত হবে বলে আমি মনে করি, বুঝতে পারছো? তো আশা করি তোমরা এই টাইপের ম্যাথগুলো খুব ভালোভাবে পারবা এবং বুঝতে পারছো কিভাবে সলভ করা লাগে, কম সময়ে সলভ করতে হয়, এই টাইপের ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলো পারবা এবং হচ্ছে খুব সহজে হচ্ছে খুব সহজে হচ্ছে তোমরা এই টাইপের ম্যাথগুলো আনসার করতে পারবা, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। তাই জন্য দোয়া করো তোমাদের সবার ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে ভালো হয়, আর তার জন্য আমারও দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।